নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো, কয়েকদিনের অত্যধিক গরমে নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসী। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোক সংখ্যা কমতে লক্ষ্য করা গিয়েছে। কবে এই তীব্র গরম থেকে রক্ষা মিলবে তারই অপেক্ষায় রয়েছেন সবাই। প্রকৃতিপ্রেমী সংস্থার সহযোগিতায় করলা নদীতে অবৈধভাবে মাছ ধরা রুখে দিল প্রশাসন। উদ্ধার করা হলো একটি নৌকা সহ 10 থেকে 12টি বিশেষ জাল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালিত হলো জলপাইগুড়িতে যথাযোগ্য মর্যাদায়। আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করল জেলা কংগ্রেস। এদিন মাসকালাই বাড়িতে অবস্থিত কাজী নজরুল ইসলামের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদানের কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। মাল্যদান করেন বিশিষ্ট কংগ্রেস নেতা উমেশ শর্মা, জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, নবেন্দু মল্লিক সহ অন্যান্য জেলা কংগ্রেস নেতা ও কর্মীরা। এরপর কাজী নজরুল ইসলামের মূর্তিতে ফুল নিবেদন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কাজী নজরুল ইসলামের প্রয়োজন আজকের দিনে এই বিষয়ে আলোচনাও করা হয়। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী পেরিয়ে 126তম বার্ষিকীতে পড়ল। আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আজকে ওনাকে স্মরণ করছি। আজকের দিনে ওনার যে বার্তাগুলি, সেই বার্তাগুলি ভীষণভাবে মনে পড়ছে। দেশকে এক এবং অখণ্ড রাখতে যেমন রবীন্দ্রনাথকে প্রয়োজন, সেরকম আমাদের নজরুলকেও প্রয়োজন। আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং আজকের দিনে শপথ নিই, জাতের বিরুদ্ধে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে ওনার যে আহ্বান, সে আহ্বান অটুট থাকবে। আমরা একতাবদ্ধ থাকতে পারি। শুক্রবার অভিযান চালিয়ে প্রায় 5 কোটি 20 লক্ষ টাকার জাল দেশি বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করল আবগারি দপ্তর। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি এলাকার এই ঘটনা। খবরে প্রকাশ, এলাকার স্থানীয় বাসিন্দা নিরঞ্জন রায়ের বাড়িতেই বেশ কিছু মাস থেকে রমরমিয়ে চলছিল এই নকল মদ তৈরির কারখানা। কয়েক ঘন্টা অভিযান চালানোর পরে বিপুল পরিমাণে নকল মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে 4000 লিটার স্পিরিট, নকল লেভেল, মদের বোতল, 600 কার্টুন তৈরি করা নকল বিদেশি মদ, 10,000 বিভিন্ন কোম্পানির মদের বোতলের নকল ক্যাপ, 10 থেকে 15,000 নকল লেভেল, 20 লিটার ক্যারামেল, 1200 খালি বোতলও উদ্ধার করা হয়েছে। উত্তরবঙ্গের অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার উত্তরবঙ্গ সুজিত দাস জানান, ময়নাগুড়িতে নিরঞ্জন রায়ের বাড়িতে অভিযান চালিয়ে 5 কোটি 20 লক্ষ টাকার মদ তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা সাম্প্রতিককালে সবচেয়ে বড় অভিযান। জলপাইগুড়ি এক্সাইজের টিম আমাদের ওসি ময়নাগুড়ির ইনফরমেশনের ভিত্তিতে এবং এক্সাইজ সুপারিনটেন্ডেন্ট জলপাইগুড়ির সুপারভিশনে একটি রেড করে কাজলদিঘি গ্রামে, যেটা আন্ডার পিএস ময়নাগুড়ি, হাউস অফ রিপোর্টেডলি ওয়ান নিরঞ্জন রায় সন অফ রুদ্রকান্ত রায়। রিপোর্টেডলি এই ব্যাপারে আমাদের আরও ইনভেস্টিগেশন জারি রয়েছে। আমরা যে সিজারটা করেছি সেই সিজারের ভ্যালু আমাদের এখনও পর্যন্ত কাউন্টিং চলছে। এখনও পর্যন্ত যত কাউন্ট করতে পেরেছি আমরা 5 কোটি 20 লক্ষ টাকার উপর আমাদের সিজার হয়েছে। ইট মে ইনক্রিজ অ্যান্ড গো ফার বিয়ন্ড 6 crores। আমরা যা যা পেয়েছি সেগুলো আপনাদের একটু বলি। সেটা হচ্ছে, আমরা 600 কেস জাল ইম্পিরিয়াল ব্লু, 600 কেস, সমস্ত ইম্পিরিয়াল ব্লু যার আপনারা লেবেল দেখতে পাচ্ছেন, এগুলো সব ফেক লেবেল, এবং যে ইম্পিরিয়াল ব্লু 600 কেস আপনারা দেখলেন বাইরে রয়েছে, সেগুলোও কিন্তু সমস্ত ফেক। 20 ড্রাম র ওপি স্পিরিট। এই ওপি স্পিরিট হচ্ছে যে কোনো মদ তৈরির র ইনগ্রেডিয়েন্ট। 2 রিডাকশান কাম ব্লেন্ডিং ভ্যাট, প্রতিটি ভ্যাটের ক্যাপাসিটি হচ্ছে 1000 লিটার, এবং
5টা ডিফারেন্ট টাইপের পাঞ্চিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে বোতলটাকে পাঞ্চ করা হতো। আমরা এছাড়া পেয়েছি ফেক ক্যাপ অজস্র, আপনারা দেখতে পাচ্ছেন স্তূপীকৃত প্রায় 10,000-এর উপরে ফেক ক্যাপ পেয়েছি। ফেক লেবেল, যেটা এখনও কাউন্ট করা সম্ভবপর হয়নি, আমার মনে হয় 1010 থেকে 1015 হবে। হলোগ্রাম রোল, এই যে দেখতে পাচ্ছেন হলোগ্রাম রোল, এই হলোগ্রাম রোল আমরা পেয়েছি 7টা। ক্যারামেল অর্থাৎ ফরেন লিকার তৈরি করার ক্ষেত্রে যে কালারিং এজেন্ট, সেই ক্যারামেল আমরা পেয়েছি 20 লিটার্স। এমটি বোটলস অ্যারাউন্ড 1200 পেয়েছি আমরা, খালি বোতল। এবং এমটি কার্টনস আমরা পেয়েছি, এমটি কার্টনস অ্যারাউন্ড, এটিকে এমটি কার্টনস অ্যারাউন্ড 50 এমটি কার্টনস পেয়েছি। টোটাল যে সিজার হয়েছে সেই সিজারের ভ্যালুয়েশন 5,20,00,000 টাকা। আমরা স্পটে কাউকে পাইনি। আমরা একটা বাইক পেয়েছি, সেই বাইকটাও আমরা সিজ করেছি। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হলো শনিবার। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেন এলাকার কাউন্সিলর অম্লান মুন্সি। এবছরও রক্তের সংকট মুহূর্তে তারা এই কাজে ব্রতী হলেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা এই শিবিরটি আজ পরিচালনা করেন। জলপাইগুড়ি দেশবন্ধুপাড়া আর প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরটি আজ অনুষ্ঠিত হয়। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে উদ্যোক্তাদের মধ্যে কাউন্সিলর অম্লান মুন্সি বলেন, বর্তমানে রক্তের সংকট রয়েছে, আর এই সংকট মুহূর্তে আমরা ব্লাড ব্যাংকের পাশে দাঁড়িয়েছি। এর পাশাপাশি যারা রক্ত দিচ্ছেন তাদের উৎসাহ করতে একটি করে চারাগাছ বিতরণ করছি। রক্তদাতারা বলেন, রক্ত দেওয়ার পর আমাদেরকে চারাগাছ দেওয়া হচ্ছে, যা খুবই অমূল্য সম্পদ বলে মনে হচ্ছে আমাদের কাছে। সাথে একটা চারাগাছও উপহার হিসাবে পেলেন, কি করবেন? এই চারাগাছটা বাড়িতে গিয়ে গাড়বো। এখন তো আমাদের যা অবস্থা, সব গাছ কেটে ফ্ল্যাট হচ্ছে, এই হচ্ছে। এখন একটি গাছ একটি প্রাণ, এখন এইভাবে করেই আমাদের আবার নতুন করে গাছ সংরক্ষণ করতে হবে। গাছটাকে লাগাবেন যায় যত্ন সহকারে? যত্ন সহকারে। খুবই ভালো উদ্যোগ, এটা সত্যি খুব ভালো উদ্যোগ। আর রক্তদান জীবনদান, সবাইকে বলবো এগিয়ে আসতে রক্তদানের জন্য, যা সংকট চলছে। তার মধ্যে এটা আরেকটা খুব ভালো লাগলো যে এই গাছটা আমরা লাগিয়ে দিয়ে পরিবেশকে কিছুটা হলেও রক্ষা করতে পারবো। এদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটি প্রতি বছর এই সময় রক্তদান করে, মে মাসে রক্তদান করে। এবছরও আমরা সেই রক্তদান শিবিরের আয়োজন করেছি 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায়, এবং আমাদের ওয়ার্ড কমিটির সদস্য সজল সরকার, যিনি সদ্য প্রয়াত হয়েছেন, তার স্মৃতির উদ্দেশ্যেই এই বছর এই রক্তদান শিবিরে। কত ইউনিট আশা করছেন? দেখুন, প্রতি বছর আমাদের 70-80 ইউনিট করে হয়। এবছরও আমরা আশাবাদী, যদিও ওয়েদার অত্যন্ত প্রতিকূল, তবু আমরা আশাবাদী যে সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে বয়ে চলা করলা নদীতে অবৈধভাবে মাছ ধরা রুখে দিল প্রশাসন। এই কাজে এগিয়ে আসেন প্রকৃতিপ্রেমী সংস্থার সদস্যরা। এদিন খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি সদর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকারও। অভিযানে করলা নদীর বিভিন্ন জায়গা থেকে একটা নৌকাসহ প্রায় 10 থেকে 12টা জালও উদ্ধার করা হয়। এক ব্যক্তিকেও চিহ্নিত করা সম্ভব হয়েছে। জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংস্থার কনভেনার দীপাঞ্জন বক্সি বলেন, এর আগে এরকম জাল দেখতে পাওয়া যায়নি। এই জাল দিয়ে সব ধরনের মাছ ধরা পড়ছে, এমনকি অতি ছোট মাছও বাদ যায় না এই জাল থেকে। এই সময় এ ধরনের জাল ব্যবহার করে মাছ ধরা বেআইনি। আমরা চাই পরবর্তীতে যাতে এভাবে আর কেউ মাছ না ধরেন। এ বিষয়ে জলপাইগুড়ি সদর বিডিও বলেন, আমরা খবর পেয়ে করলা নদীর বিভিন্ন জায়গায় এই জালের সন্ধানে অভিযান চালাই এবং কিছু জাল নদী থেকে উদ্ধার করতে পেরেছি। একজনকে চিহ্নিত করা গেলেও বাকি আরেকজন অভিযুক্তের খোঁজ চলছে। আপনি করলা নদীতে দিনবাজার সংলগ্ন এলাকায় কি দেখতে পেলেন এবং কি করলেন স্যার? অ্যাকচুয়ালি এদিকে আমাদের করলা নদী, আমাদের সদর ব্লকের ভেতর থেকেই বেশ কিছু জাল আর কি দিয়ে মাছ ধরা হচ্ছিল চ্যানেলাইজ করে। এটা অভিনব পদ্ধতি। তো এই মাছটা তো ধরা একটা মানে ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট অনুযায়ী তো এটা নিষিদ্ধ আছে, এবং আমরা একজনকে ইয়েও করেছি, মানে কি বলবো, আইডেন্টিফাইডও করেছি, আর একজনকে খোঁজ চলছে।
তো ওদেরকে আমরা নিয়ে মানে জাল টালগুলো খুলে ফেললাম, আমরা নৌকাটাও আমরা নিয়ে যাব, জাল টালগুলো সিচ করে নিয়ে যাচ্ছি। মূলত কারা এরা আর কোথা থেকে এলো? আর এতদিন ধরে তো এই জাল দেখিনি স্যার, মানে এটা কি মনে হচ্ছে? কোন জাল এটাই মনে তো হচ্ছে? আমাদেরকে এখন বের করতে হবে, এটা কোন পদ্ধতিতে এরা কিভাবে কি করেছে না করেছে, আর কোথায় কোথায় লাগানো আছে। মোটামুটি এখানে প্রায় 25-30টা জাল আমরা খুলেছি, আরও কোথায় কি আছে না আছে। আমাদের ধন্যবাদ জানাতে হবে প্রকৃতি প্রেমীর দীপাঞ্জন বাবুকে, উনিও হেল্প করেছেন এই ব্যাপারে। বিষয়টা হচ্ছে এখানে কতগুলো ট্র্যাপ জাল ইউজ করা হচ্ছে, যারা বাইরের থেকে এসছে কিছু জেলে আর কি। আমরা খবর পেয়েছিলাম, তো আমরা কনসার্ন অথরিটিকে জানালাম ব্যাপারটা, যে একটু সরজমিনে তদন্ত করার জন্য। দেখলাম গোটা নদীতে এরকম ধরনের ট্র্যাপ জাল বিছানো আছে, যেগুলো ইললিগাল আর কি। এখানে কখনো কেউ দেখেনি এই সমস্ত এই ধরনের জাল আর কি। তো সেটার একটা সার্ভে হলো এখানে, এবং আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে যিনি আছেন ফিশারিতে এবং বিএলআরওতে, তাদেরকে আমরা কমপ্লেন জানাবো, রিটেন কমপ্লেন জানাবো, এবং যা লিগাল অ্যাকশন হয় তারা সেটার ব্যবস্থা করবেন, যাতে নদীতে মাছগুলো রক্ষা পায় আর কি। মানে এরমভাবে তো যদি ফিশিং হয় তাহলে তো কিছুই থাকবে না, এমনিতেই নদী শেষ হয়ে গেছে করলা তিস্তা, এই হচ্ছে কথা আর কি। এবং একটা হিউজ টাকার ছোট মাছের ব্যবসা দিনবাজার বা স্টেশন বাজার এইগুলোতে হচ্ছে, খুব স্বাভাবিক। সেইখানে কি এই জালের মাছ আসছে? ডেফিনেটলি, এটা তো খবর পেয়েছি জন্যই তো আসা হলো, দেখা হলো যে এরমভাবে চ্যানেলাইজ করে মাছগুলোকে ঢোকানো আছে, এবং এইখানে এরম জাল কেউ দেখেনি এর আগে। এটা সব থেকে বড় কথা। মূলত করলা নদীতে কি কি মাছ পাওয়া যায় এখন? যা নদীয়ালি মাছ হয়, বাইম, ফলি, পুঁটি, চিতল, বোয়াল আর সবই আছে। এবং এই ট্র্যাপ জালগুলো এরকম যে এর মধ্যে সব মাছই ঢুকে যাবে, এই হচ্ছে কথা। বিশেষ করে পোনা মাছগুলো আগেই উঠে কোনো মাছ ঢুকে যাবে। এখন তো মাছের ব্রিডিং সিজন চলছে, মানে এখন মাছ ধরা আইনত দণ্ডনীয় আর কি, আগামী 2-3 মাস আর কি। তাই থাকা উচিত নেচারটা যাতে। নির্মীয়মান উড়ালপুলে দুর্ঘটনা ঘটে মৃত্যু হলো একজনের। নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মান উড়ালপুল থেকে প্রায় 50 ফুট নিচে পড়ল ছোট গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার, আহত চালক এবং পরিবারের বাকি 3 জন। শনিবার দুর্ঘটনাটি ঘটে মাল ব্লকের ওদলাবাড়ি ও বাগড়াকোটের মাঝে সিকিমগামী 717 এ জাতীয় সড়কের নির্মীয়মান উড়ালপুলে। মৃতার নাম নাংশেল তামাং, বয়স 39। গাড়ির চালক নেহাল ছেত্রীর বক্তব্য, এদিন মিরিকের বাসিন্দা পবন তামাং তার স্ত্রী নাংশেল তামাং, মেয়ে ইয়াংকি এবং ছেলে ইয়াংডেনকে নিয়ে পবন তামাংয়ের শ্বশুরবাড়ি কালিম্পং জেলার চারকোল গ্রাম থেকে মিরিকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে উড়ালপুলের অ্যাপ্রোচ রোডে কোনো নো এন্ট্রি বোর্ড নজরে পড়েনি তাদের। দুরন্ত গতিতে উড়ালপুলের ওপর দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিচে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার কাজে হাত লাগান। ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাংশেল তামাংকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকিদের মধ্যে ইয়াংকি এবং ইয়াংডেনের চোট গুরুতর হওয়ায় তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। এদিন দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় মাল থানার আইসি সমীর তামাং, মাল থানার ট্রাফিক ওসি দেবজিৎ বোস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে উড়ালপুল কর্তৃপক্ষের দাবি, এই উড়ালপুলের কাজ চলছে, তাই রাস্তার বিভিন্ন জায়গায় ব্যারিকেড লাগানো ছিল। গাড়িটি 150 কিলোমিটার গতিতে যাচ্ছিল। আমাদের কর্মীরা রাস্তায় গাড়িটিকে হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির গতি বেশি থাকায় চালক তা দেখতে পারেনি। সে কারণে গাড়িটি নির্মীয়মান উড়ালপুল থেকে নিচে পড়ে যায়। এমএস এর পাশে টার্নিংয়ে দাঁড়িয়েছিলাম, একটা গাড়ি ডিসবস্তি নদীতে না আসার পরে ডাইরেক্ট চলে আসে পোল দিয়ে। আসার পরে গাড়িটা জাম্পিং করে পেছনে পড়ে গাড়িটা অনেকদিন পাল্টে গিয়ে চলে গেল। রেল লাইনের পরে এসে পড়লো, রেল লাইনের পাশে পড়ে গেল গাড়ি উপর থেকে জাম্পিং। রাস্তা ছিল না? রাস্তা ছিল না, কোনো রাস্তা নেই, নো এন্ট্রি ছিল না, না কোনো ছিল না। তো কয়জন ছিল গাড়ি? গাড়িতে ছিল 4 জন টোটাল ফ্যামিলি। একজন মারা গেছে? একজন মারা গেল, আর 3 জন জীবিত আছে, খুব ভালো আছে। দোষ কার কি মনে হচ্ছে? দোষ এখানে কোম্পানির সম্পূর্ণ দোষ কোম্পানির উপর চাপ দেওয়ার পর জরুরি সবাই পাবলিক মিলে না দিলে রাস্তা বন্ধ হবে না। এর আগেও 2 ঘটনা করে একটা বাইকগুলো পুলের মধ্যে ধাক্কা করে পড়ছে। ওদেরকে এত বলার পরও ওরা রাস্তা কোনো ব্যবস্থা করতেছে না, রাস্তা ওরা খুলে রেখে দিয়েছে, কেউ মরবে। এখন থেকে যদি কোম্পানিকে বলা হচ্ছে এই রাস্তা ঠিক মতন বন্ধ করা হয়। আপনার নাম? আমার नाम एमडी नासिर। कैसे हुआ ये जो मतलब फ्लाईओवर है ना, फ्लाईओवर बन रहा है वहाँ पर हुआ। वहाँ नो एंट्री भी नहीं लिखा था, हाँ मतलब 2 लेन था। मुझे लगा एक आने वाला एक जाने वाला है। मुझे लगा कि मैं फ्लाईओवर में तो गाड़ी तो उड़ता है, 120 से कम में तो नहीं उड़ता है। मुझे तो खाई, तो मैं तो पहली बार आया हूँ, मुझे नहीं लगा कि खाई है। हाँ
वही हुआ। मतलब आप लोग जाकर देख रहे ब्रिज उधर आधा था ही नहीं ना? नहीं था। और नो एंट्री का बोर्ड भी नहीं लगा? नहीं था, इसी के लिए एक्सीडेंट। नो एंट्री बोर्ड था तो हम तो पढ़े लिखे। हाँ, तो मतलब आप लोग कहाँ का रहने वाले हैं? मेरी उधर से कहाँ आ रहे थे? कहाँ पे आ रहे थे आप लोग? हम लोग तो इधर ये मतलब चारकोल से आ रहे। चारकोल से कहाँ जा रहे थे? कहाँ पे? मिरिक जा रहे थे। कितना आदमी था गाड़ी में? हाँ, गाड़ी में दो बच्चा, एक माँ और एक अंकल। गाड़ी किसका था? गाड़ी अंकल का। फर्स्ट टाइम चलाया आप? ना ये गाड़ी फर्स्ट टाइम? ये गाड़ी पहली बार इधर आए ना आप? ये रास्ते में तो पहली बार आए ना आप? ना पहले भी था, पहले भी आए थे ना। आपका नाम? निहाल सेठी। आपका घर? मिरिक। ये लोग का घर भी मिरिक है ना? सब रिश्तेदार ही है। ঠিক করতে চাইছিল কেন? যে এদিকে রোড ব্লক है, যে স্পিড গাড়ি যাচ্ছে ওই স্পিডে ব্রেক মারলেও গাড়ি দাঁড়াবে না, ব্রেক কোনো মতেই দাঁড়াবে না, গাড়ি ব্রিজ के ऊपर से বেরিয়ে যেতে পারে। ওভারটা কমপ্লিট হয়নি সেটা? হ্যাঁ, সেটা আমি বোঝাতে চাইছিলাম, কিন্তু ও লোক কিছুতেই মানেনি। ওখানে কোনো ব্যারিকেড ছিল না বললো? না, ব্যারিকেড ছিল, ব্যারিকেড 3500 ব্যারিকেড লাগানো আছে, এর আগেও ব্যারিকেড লাগানো আছে। কি ব্যারিকেড লাগানো ছিল? ওটা রোডের উপরে যে ব্যারিকেড থাকে ওই ব্যারিকেড দিয়ে এবং সেফটি পেপার দিয়ে ওটা লাগানো আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিকুল বিশ্বাস। এখন নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। শনিবারের অত্যধিক গরমে একেবারে নাজেহাল অবস্থা শহরবাসীর। এ যেন অনেকটা দক্ষিণবঙ্গের মতো অবস্থা জলপাইগুড়িতে। শনিবারের অত্যধিক গরমে একেবারে নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসীর। তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। এদিন সকাল হতেই ক্রমশ অত্যধিক দাবদাহের আঁচ করতে পেরেছেন শহরবাসী। বেলা যতই গড়িয়েছে ততই রাস্তাঘাট শুনশান হতে শুরু করে। অন্যান্য দিন যেখানে শহরে যথেষ্টই ভিড় লক্ষ্য করা যায়, সেখানে আজ দিন বাড়তেই লোকসংখ্যা কমতে থাকে। খুব প্রয়োজন ছাড়া এদিন রাস্তাঘাটে খুব কম সংখ্যক মানুষই বেরিয়েছিলেন। কয়েকদিন ধরেই এমন লাগাতার গরমের ফলে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে যথেষ্টই প্রভাব পড়ছে বলে জানান অনেকেই। অন্যান্য দিনের চেয়ে এদিন টোটোর সংখ্যাও যথেষ্ট কম লক্ষ্য করা গেছে। যাত্রী না থাকাতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের বলে দাবি। জলপাইগুড়ি শহরের একাংশ ব্যবসায়ীরা জানালেন, এ ধরনের তাপপ্রবাহ এর আগে লক্ষ্য করা যায়নি। মানুষ বাড়ি থেকে বের হতে পারছেন না, বাজারে ভিড় নেই, তাই এর প্রভাব সরাসরি ব্যবসায় এসে পড়ছে বলে জানিয়েছেন তারা। কবে বৃষ্টি আসবে বা এই গরম থেকে রেহাই পাবেন তারই অপেক্ষায় এখন শহরবাসী। গরম তো ম্যাক্সিমাম গরম, এত গরম বাপরে, এবছর তো মনে হয় দীর্ঘ 10 বছরের মতো বোধহয় এরকম গরম আর পড়ে নাই। লোকজন কি দেখা যাচ্ছে রাস্তা সেরকম? হ্যাঁ, রাস্তা তো একদম ফাঁকা, ব্যবসা বাণিজ্য সবই খারাপ, খুবই খারাপ অবস্থা, লোকজন তো দেখাই যায় না। এইভাবে গরম যদি থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে। এর আগে তো গরম এতটা পড়েছে কি এর মধ্যে? না, এর মধ্যে প্রায় মনে হয় 10 বছরের মধ্যে মনে হয় হয়নি। এখনো যা গরম পড়ছে অসুবিধা হচ্ছে তো নিশ্চয়ই। হ্যাঁ, অসুবিধা মানে ম্যাক্সিমাম অসুবিধা। তারপরে আবার লোডশেডিং হয়, মাঝে মাঝে লোডশেডিং হচ্ছে, আরও মুশকিল হয়ে যাচ্ছে। আজকে কি লোডশেডিং হয়েছিল? না, আজকে লোডশেডিং মানে গেলকাল লোডশেডিং হয়েছে। গেলকাল মানে 24 তারিখে লোডশেডিং হয়েছে, অনেকবার লোডশেডিং হয়েছে। সব মিলিয়ে কি বলা যায়? এখন গরম যদি না কমে তাহলে তো বিপদ।
বৃষ্টির তো দরকার নাকি? হ্যাঁ, বৃষ্টি তো ভীষণ প্রয়োজন। বৃষ্টি তো খুবই দরকার। বৃষ্টি না হলে মানে কুয়ার জলও শুকিয়ে যাচ্ছে, কোনো জলও সাপ্লাই নেই। এদিকে রানীঘাটে মানে সাপ্লাই জল যেটা পৌরসভার জল, সেই জলও আসছে না ঠিকভাবে। জলও পাচ্ছি না, কুয়ার জলও টানিয়ে নিচ্ছে, মানে একদম নিচে লেয়ারে নামিয়ে গেছে। এত বছরে গরম বোধ হয় প্রথমই পড়ছে। এই গরমের জন্য ভাড়া পাওয়া যাচ্ছে না, বাজার খারাপ, স্কুল সবাই বন্ধ আছে। এরকম গরম কি এর মধ্যে পড়েছিল? হ্যাঁ, হচ্ছে তো, মাঝে মাঝেই তো হচ্ছে এরকম গরমটা। কতদিন ধরে এরকম প্যাসেঞ্জার হচ্ছে না? বহুদিন হয়ে যাচ্ছে। তাই প্রতিদিনই তো আসেন টোটোতে? হ্যাঁ, প্রতিদিন আমাদের বান্দা একদম। এই সময় তো কিছু না কিছু কাস্টমার থাকে, প্যাসেঞ্জার। হ্যাঁ, থাকে, মানে আজকে আরও নাই না। কতক্ষণ ধরে, মানে কটা হয়েছে পর্যন্ত ভাড়া? অত তো হিসাব করে আমরা মারি না। তাও মোটামুটি 300-400 টাকা মতন কাজ হয়েছে। এমনি নর্মালি অন্যান্য দিনে 500-600 হয়ে যায়। কমই বলা যায়। কি অবস্থা আজকে বাজারে? প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের জন্য লোকজন বের হচ্ছে না। ব্যবসা বাণিজ্য ওরকমই আছে, লোকই বের হতে পারছে না, তো ব্যবসা হবে কোথা থেকে? এটা কি আজকে না বেশ কয়েকদিন ধরে যাচ্ছে? আজকে বাজারে কি অবস্থা? আজকে তো কঠিন অবস্থা, আজকে বহুতই কঠিন অবস্থা। একদম রাস্তাঘাট একদম ফাঁকা। দেখা যাচ্ছে এত সময় পেরিয়ে গেছে, তাও তো মানুষও দেখা যাচ্ছে না। মানুষ তো কোথার থেকে হবে? রাস্তায় পুরা টেম্পারেচার পুরা হাই, রাস্তায় মনে আগুন জ্বলছে, এরকম অবস্থা। না এক নাগারে তো চলছে এরকম গরম? এক নাগারে কয়েকদিন থেকেই লাগাতারই চলছে। সাধারণত তো কলকাতাতে বা ওই আশেপাশে এই ধরনের গরম, হ্যাঁ এরকমই গরম দেখা যায় ওদিকেও, ওরকম ছিটছিটা গরম এখানে। কিন্তু এইবার কোথায় দেখা যায়? এবার একটু অধিক, কয়েক বছর থেকে মনে হয় এবার সবচেয়ে বেশি। জলপাইগুড়িতে তো অনেকদিন পরে এই গরমটা আজকে লাগাতার কয়েকদিন থেকে। क्या नाम आपका? आकाश। आपका क्या रहने वाली है? दिल्ली। क्या बोलेंगे? दिल्ली में तो गर्मी रहते, अब जलपाईगुड़ी का वेदर कैसा लग रहा है? जलपाईगुड़ी में गर्मी है, हाँ, बट दिल्ली की जितनी नहीं है। दिल्ली में बहुत है। दिल्ली से कम है? हाँ, दिल्ली से कम है। सुनाओ, दिल्ली में अभी हो रहा है 48-47, यहाँ पे 36 है। ह्यूमिडिटी है यहाँ पे, बट प्रॉब्लम तो हो रहा है। परेशानी नहीं हो रहा? आई डोंट थिंक सो। 48-47 झेलने वाले को 36 में प्रॉब्लम होनी चाहिए, बट हाँ हॉट तो है बहुत ज़्यादा। अच्छा, थोड़ा तो प्रॉब्लम हो रहा है। हाँ एग्जैक्टली, प्रॉब्लम तो है, बट ठीक है, इतनी ह्यूमिडिटी वगैरह नहीं है यहाँ पे, थोड़ा खुला है। दिल्ली जैसे शहर में ज़्यादा होता है, यहाँ पे उस हिसाब से थोड़ा सा कम है। क्या नाम फिर बताया? आकाश। क्या? आकाश ठाकुर। শনিবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি শহরের রিক্সা ও ভ্যান চালকদের ছোট ছাতা বিতরণ করা হলো। তীব্র দাবদাহে সমস্যায় পড়তে হচ্ছে রিক্সা চালক ও ভ্যান চালকদের। রোদ মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে তাদের। তাই এই রোদের তাপ থেকে কিছুটা তাদেরকে স্বস্তি দিতে উদ্যোগী হলো স্প্রেড স্মাইল ওয়েলফেয়ারের সদস্যরা। সংগঠনের সদস্য রাজপাল জানালেন, আজ মোট 100 জন রিক্সা ও ভ্যান চালকদের একটি করে ছোট ছাতা বিতরণ করা হলো। এগুলি মাথায় লাগিয়ে তারা রিক্সা বা ভ্যান চালাতে পারবেন, তাতে চালকদেরও কোনো রকম সমস্যা হবে না। অ্যাকচুয়ালি রোদ্রের এত তাপ, এই তাপে এখন আমরা যেটা চিন্তা করলাম যে রিক্সা চালক আর ভ্যান চালক যারা আছে তাদের তো মাথায় ছাদ থাকে না যখন গাড়ি চালায়, ওরা রিক্সা চালায়। সেজন্য আমরা বললাম যে এই ছাতা দিলে পরে কিছুটা সূর্যের তাপ থেকে তারা কিছুটা স্বস্তির পাবে, সেজন্য আমরা এই উদ্যোগ নিলাম। রেসপন্স তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে যত ছাতা আনা যাবে ততই লাগবে। তো মানুষের খুশি সবাই যে এই ছাতাটা পেয়ে, তারা এই মানে হয়তো কেনার সামর্থ্য থাকলেও হয়তো ওদের মাথায় হয়তো এই আইডিয়াটা আসেনি, কিন্তু আজকে তারা পেয়ে খুব খুশি, তাই দেখলাম। আমরা 100 জনকে ছাতা দিব, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস বলতে মানে এই জুস দেওয়া হচ্ছে একটা। আমার নাম রাজু পাল, আমি আমাদের এনজিও যে স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আমি তার প্রেসিডেন্ট। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল শনিবার। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলার
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল শনিবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কক্ষে। এই সভার মূল আলোচনার বিষয় ছিল বর্তমান শিক্ষার পরিস্থিতি। এর সাথে শিক্ষার দুর্নীতি বন্ধ কিভাবে করা যায় তা নিয়েও চলে আলোচনা। বিকল্প স্বাস্থ্য বীমা নিয়ে আলোচনা করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা। তিনি বলেন, কিছু শক্তি বর্তমানে সাম্প্রদায়িক ঐক্য ধ্বংস করার চেষ্টা করছে, আর এটা কিভাবে বন্ধ করা যায় তা নিয়েও আলোচনা হয়। আজকে আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন জেলাকে নিয়ে সাংগঠনিক সভা করব। আজকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলাকে নিয়ে আমাদের সাংগঠনিক সভা হচ্ছে। সেই সভাতে আমরা আমাদের এখানে আমাদের বর্তমান যে কাজের বিষয় সেই বিষয়গুলো নিয়েই আমরা পর্যালোচনা করছি, এখানে আলোচনা করছি, পর্যালোচনা করছি, সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিনের অগ্রগতি ঘটানো হবে। আজকে আমরা একটা বিকল্প স্বাস্থ্য বীমা আমরা রাজ্যে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যে স্বাস্থ্য বীমা আমরা আজকে আমাদের চলছে, রানিং আছে, সেটা নিয়ে আমাদের বিস্তারিতভাবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে, নেতৃত্বদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতৃত্বদের কাছে আজকে জানানো হচ্ছে। স্বাস্থ্য বীমা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এর সাথে দাঁড়িয়ে বিকল্প বই, বিকল্প স্বাস্থ্যকেন্দ্র, আমাদের হচ্ছে সংগঠনের এবারে 90 বছর, সেই 90 বছরে আমাদের কাজ, আমাদের পরিকল্পনা, রাজ্য জুড়ে যে অরাজকতা, শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার বিরুদ্ধে কিভাবে লড়াই আন্দোলন হবে, কিভাবে সাম্প্রদায়িক শক্তি, ধর্ম এবং হচ্ছে সাথে রাজনীতিকে মিশিয়ে দিয়ে কিভাবে আমাদের জেলা সহ উত্তরবঙ্গকে কিভাবে উত্তেজিত করা হচ্ছে, কিভাবে সাম্প্রদায়িক ঐক্যটাকে ধ্বংস করে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হচ্ছে, তার বিরুদ্ধেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে একটা সার্বিক একটা ঐক্যমত তৈরি করে আমরা আগামী দিনে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা নিয়েই আজকে আমাদের এখানকার আলোচনা সভা। এখন নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। জলপাইগুড়িতে এখনো এসে পৌঁছনি রকমারি আম, তাই হিমসাগর আম খেয়ে আম খাওয়ার তৃপ্তি মেটাচ্ছেন আম ভক্তরা। গোলাপখাস সহ অন্যান্য আম এখনো বাজারে আসেনি, এসেছে 2-1 রকমের আম। বাধ্য হয়েই সেই সমস্ত আম কিনতে হচ্ছে ক্রেতাদের। যদিও কয়েকদিন আগে আমের দাম আকাশ ছোঁয়া হলেও এখন ধীরে ধীরে আমের দাম কিছুটা হলেও কমেছে। এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। তবে এই বছর আমের বাজারে আমের দাম কিছুটা হলেও আগুন থাকবে বলে বলছেন বিক্রেতারা, কারণ এবছর আমের ফলন অন্যান্য জেলায় তেমনভাবে হয়নি। তাই এবছর আমের দাম কিছুটা হলেও বেশি থাকবে বলে দাবি করছেন বিক্রেতারা। এক ক্রেতা বলেন, আমরা যে আম খেয়ে থাকি সেই সমস্ত রকমারি আম এখনো বাজারে আসেনি, তাই এক ধরনের আম খেয়ে আমরা আমের স্বাদ মেটাচ্ছি। হিমসাগর দেখলাম, প্রথম তো হিমসাগরই আসে, হিমসাগরের পরে তারপরে পর্যায়ক্রমে সব আমগুলো আসবে। তো হিমসাগর নিলাম, আজকে প্রথম নিলাম, 80 টাকা করে। আগের তুলনায় আগে তো 100 টাকা করে ছিল, এখন একটু কমেছে, 80 টাকা করে হলো। তো যাই হোক, আজকে প্রথম পুজো দিব আগে, তারপরে নিজেরা নিব। পুজোর জন্য নিলাম, আধা কেজি আম নিলাম। বেশি একটা গোলাপ খাস আম পাওয়া যায়, তো ওটা তো পাওয়াই যাচ্ছে না। 100 টাকা 150 টাকার দিতে পাওয়া যাচ্ছে না। এখন এই দামেরই বলছে তো 80 টাকা 90 টাকা। কী খাবো আম বলে? এখন আমি তো গোলাপ খাসই পছন্দ করি, কিন্তু পাওয়াই যাচ্ছে না, কি করবো? না, আসে 1-2 জনের কাছে ওই 150 টাকা করে দাম। এখন এইটা আমার ভালো লাগে না, তো নিতে হচ্ছে, তাও উনি 100 টাকা চাচ্ছে। যাই 80 টাকা করে নেবো, আর কি করবো? এবার আমের ইয়েটা ভালো না, কিন্তু লাগরা এখন আসেও নাই।
ল্যাংড়ার খুব পছন্দ আমাদের। হ্যাঁ, ওইটাই ব্যাপার। খুচরা বিক্রি হচ্ছে 80 টাকা কিলো, পাইকারি আম আছে 60 টাকা, 65 টাকা পাইকারি, খুচরা আম বিক্রি হচ্ছে 80 টাকা। ভালো ভালো আম হিমসাগর বাজারে আসছে, 80 টাকা দরে বিক্রি হচ্ছে। হ্যাঁ, ওইটা ছোট ছোট আম আছে, যেগুলা কেট আম আছে, ওগুলো হচ্ছে 2 কেজি 100 টাকা। আর ভালো যেটা বড় সাইজের আম আছে হিমসাগর, ওটা বিক্রি হচ্ছে 80 টাকা কিলো। 80 টাকা, 70 টাকা, 75 টাকা, 3 রকম দাম আছে। আমের বাজার এবার একটু কড়া আছে, এবার একটু ফলনটা কম আছে, তো আমের বাজার একটু কড়াই আছে, এবার দাম একটু বেশি থাকবে, মানে 60-70 টাকার মধ্যে হয়ে যাবে, 50 টাকাও হবে আম, কিছুদিন গেলে পরে হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে কমছে, 100 টাকা ছিল কয়দিন আগে, 150 টাকাও বিক্রি হচ্ছে, এখন মোটামুটি 80 টাকা 70 টাকা চলে আসছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। কয়েকদিনের অত্যধিক গরমে নাজেহাল অবস্থা জলপাইগুড়িবাসী। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকসংখ্যা কমতে লক্ষ্য করা গিয়েছে। কবে এই তীব্র গরম থেকে রক্ষা মিলবে তারই অপেক্ষায় রয়েছেন সবাই। প্রকৃতিপ্রেমী সংস্থার সহযোগিতায় করলা নদীতে অবৈধভাবে মাছ ধরা রুখে দিল প্রশাসন। উদ্ধার করা হলো একটি নৌকা সহ 10 থেকে 12টি বিশেষ জাল। উত্তরেমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।